ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের উদ্বোধকের হাত ধরে আমাদের বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা, আমাদের রক্তকে জল করা এই শ্রমে, সাহারা সবুজ করে তুই মুখ থেকে অন্ন যে কেড়ে খাবো, আমরা তেমন নই নিষ্ঠুর, মোরা দিলাম কথা, জনসেবা। সংগঠনের নাম ও কমিটি একই সঙ্গে বাতিল, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বক্তা বলেছেন যে আমরা অন্য সংগঠন থেকে একটু আলাদা, আমাদের কাজ করার ধরন আলাদা। আমরা যখন বলি যে সংগঠন অন্য দল থেকে আলাদা, তো সেটা কিরকম আলাদা? অর্থাৎ আমাদের পতাকার রং আলাদা না আমাদের সিম্বলটা আলাদা? আমাদের অন্য দল থেকে আলাদা তখনই হবে যখন আমাদের কর্মপন্থা অর্থাৎ কাজ করার ধরন বদলাবে। যেমন ধরুন 2023 নির্বাচনের আগ মুহূর্তে সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রতি ঘরে সুশাসন একটা ক্যাম্পেইনিং শুরু হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি ঘরে সুশাসন একটা ক্যাম্পেইনিং করবে। তো সেই সংগঠন, এই যে ক্যাম্পেইনিং, সেই ক্যাম্পেইনিং এর মধ্যে দিয়ে এই রাজ্যের মানুষের সবার জীবন বদলায় যায়নি। অর্থাৎ যে ক্যাম্পেইনিংটা ছিল, সেই ক্যাম্পেইনিংটা ছিল যে মানুষকে আধার কার্ড করে দেওয়া, মানুষকে রেশন কার্ড করে দেওয়া, মানুষকে ভোটার কার্ড করে দেওয়া, মানুষকে এসটি এসসি সার্টিফিকেট করে দেওয়া। তো এগুলো কি মানুষ পাওয়ার পরে কারো জীবন বদলেছে? জীবন বদলায়নি। কিন্তু হয়েছেটা কি, যে মানুষগুলো, যে গরিব মানুষগুলো দীর্ঘ সময় ধরে 1 বছর 2 বছর 3 বছর ধরে সেই অফিসে যেতেন, এসডি অফিস, ডিএম অফিস, বারবার ব্লকে যেতেন, সেখানে এই কাগজগুলো করার জন্য, সেখানে করতে দালালদেরকে ধরতে হতো। কিন্তু দেখেছে তার বাড়ির পাশে সেই কাজগুলো সরকারি আধিকারিকরা সেখানে করে দিয়েছে। এই যে প্রত্যেকটা মানুষের জীবনকে স্পর্শ করা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের এই সমস্যায় পাশে গিয়ে দাঁড়ানো, এটা হচ্ছে পার্টির ডিফারেন্স। অর্থাৎ অন্য সংগঠন দল থেকে আমরা আলাদা। আজকে দেখবেন এই কিছুদিন আগে প্রধানমন্ত্রী জাপান গিয়েছেন, তো সেখানে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করেছে। তো এটা সেখানে শুধু নয়, গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আজ মহাত্মা গান্ধী এটা প্রাসঙ্গিক, যে মহাত্মা গান্ধীকে নিয়ে অনেক জায়গায় ওনার মূর্তি স্থাপন, ওনার জীবন দর্শন নিয়েও আলোচনা করা হয়। তো কেন করা হয়? আমাদের ভারতেও আমরা বলি জাতির জন্য, কেন বলি আমরা? এইরকম যারা দার্শনিকরা ছিলেন, যারা দেশ স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন, শুধু মহাত্মা গান্ধী নন, এরকম পৃথিবীতে অনেক লোকেরা, আজ ধরুন মার্কসিজম, যারা মার্কস বা স্টেলিন, লেলিন, তারাও তো আছেন। তারাও তো অন্ন, বস্ত্র, শিক্ষা, মানুষের মৌলিক অধিকারের জন্য লড়াই করেছেন। তারাও তো দীর্ঘ সময় ধরে এই আইডিওলজিকে নিয়ে সংঘর্ষ করে চলছে গরিব মানুষের জীবন বদলানোর জন্য। তারাও বলছে সাম্যবাদের কথা, যে আমরা সবাইকে ইকুয়াল করে দিতে চাই, সবাইকে অন্ন, বস্ত্র, শিক্ষা, মানুষের অধিকার, মানুষের মৌলিক অধিকারটা সবাই যেন পায়, তার জন্য তাদের লড়াই। কিন্তু কেন সেটাকে মানুষ গ্রহণ করেনি? কেন গোটা পৃথিবীর মানুষ সেটাকে ছুড়ে ফেলছে? এর জন্য ছুড়ে ফেলছে, দেখবেন একটা কথা একদম বাস্তবিক। অর্থাৎ আমি যতক্ষণ পর্যন্ত আমি বলবো মুখে যে আমার খিদে পেয়েছে, অর্থাৎ খিদেটা যদি না পায় আর বলেন, সেটা খিদে লাগার পরে, অর্থাৎ একটা রিক্সাওয়ালা যখন গোটা দিন রিক্সাটা টানে আর তার দুপুরবেলা খাওয়াটা হয় না, তখন যদি তাকে জিজ্ঞাসা করেন যে খিদে পেয়েছে, তার যে রিয়েলাইজেশন, তার যে উপলব্ধি, সেটা একটা খাওয়া পেটে অর্থাৎ ভরা পেটে সে যদি বলে, সেটার মধ্যে পার্থক্য থাকবে। অর্থাৎ সেটা অনুভূতি করে বলেনি। যেটা এই ব্রিটিশ ভারতের শাসনের পরে, এই যে মহাত্মা গান্ধী ব্যারিস্টার ছিলেন, সবাই জানি, ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, তো নিশ্চয়ই তিনি দরিদ্র ছিলেন না। দরিদ্র থাকলে লন্ডন গিয়ে পড়তে পারতেন না, তিনি ব্যারিস্টারি করতে পারতেন না যদি দরিদ্র থাকতেন। আর্থিকভাবে সচ্ছল ছিলেন। আজ তখন যে মেটেরিয়ালটা চাই, সেটা কোথায় থেকে আসবে? তার জন্য আন্দোলন হয়নি। একটা আন্দোলন যদি এরকম হতো, সেখানকার কর্মচারীরা বলতো যে ত্রিপুরার যারা ফার্মাররা আছে তারা জুট চাষ করতে হবে, সবাই জুটের জন্য সরকার তাদেরকে পয়সা দিতে হবে, অ্যাডভান্স টাকা দেওয়া হোক, তারা চাষ শুরু করুক, আমরা সেই মালটা কিনবো। যেহেতু র ম্যাটেরিয়াল যেটা উৎপাদন হবে, সেটার জন্য কোনো আন্দোলন হয়নি, শুধু নিজেদের আন্দোলন হয়েছে, নিজেদের ক্ষমতা, নিজেদের আমরা বলি গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, আন্দোলন হবে, আন্দোলন আমার জন্য হবে, কিন্তু রাজ্যের জন্য, দেশের জন্য আন্দোলন হওয়া চাই। ওই অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা আমি কাজ করছি, সেটার জন্য আন্দোলন হওয়া চাই। তার জন্য কি হয়েছে, যে র মেটেরিয়াল উৎপাদন বন্ধ হয়েছে। মালটা কোথায় থেকে আসবে? বাংলা, ওয়েস্ট বেঙ্গল থেকে বা আসাম থেকে আসবে। সেখান থেকে 1 ট্রাক জুট আসতে ত্রিপুরাতে ভাড়া লাগে 1 লক্ষ টাকা। এটা এখানে ব্যাগ তৈরি হবে, বিক্রি করার জন্য আবার 1 লক্ষ টাকা।
তো 1 লক্ষ টাকা আসতে এক ট্রাক জুটের দাম লাগবে, যেতে 1 লক্ষ টাকা লাগবে, 2 লক্ষ টাকা। তো যেখানে লোকালি ধরুন আসাম বা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত জুট মিল রয়েছে তারা সস্তায় সেখান থেকে ব্যাগ তৈরি করে বাজারে বিক্রি করছে, আমরা এখানে গিয়ে বাজারজাত করতে পারছি না, সরকারকে ভর্তুকি দিতে হবে, কতদিন চলবে? তার জন্য বন্ধ হয়েছে। আর যদি এখানকার কর্মচারীরা আন্দোলন করতো যে সমস্ত জমিতে ধান চাষ হয় না সেখানে জুট চাষ করা হোক, তাদের জন্য সরকার অনুদান দেব, তাদের জন্য অ্যাডভান্স পয়সা দেওয়া হোক, তাহলে ফ্যাক্টরিটা বন্ধ হয় না। তো আমাদের ভাবতে হবে আমরা যে জায়গাটা আছি, যার জন্য কাজটা করছি, তার জন্য কি করছি। আমি স্পোর্টস মিনিস্টার, আমি আজকে দেখছি আমাদের কর্মচারীদের জন্য স্পোর্টস ডিপার্টমেন্টের 80 কোটি টাকা বাজেট শুধুমাত্র তাদের কর্মচারী বেতন দেওয়ার জন্য। স্পোর্টসের জন্য বাজেট কত? 17 কোটি টাকা স্পোর্টসের জন্য বাজেট। অর্থাৎ যে বিষয় যার জন্য আমরা কাজ করছি তার জন্য বাজেট কত? 17 কোটি টাকা। আর যারা কাজটা করছি তাদের জন্য 80 কোটি টাকা। একদিন হয়নি, এটা 5 বছর হয়নি, এটা কতদিন হয়েছে? এটা দীর্ঘ 25-30 বছর 40 বছরে এই জায়গায় দাঁড়িয়েছে। এটা কি হওয়া ছিল? এটা হওয়া উচিত ছিল না। 10 কোটি টাকা যেদিন স্যালারি ছিল আমাদের কর্মচারী, সেদিন স্পোর্টস বাজেট হওয়া দরকার ছিল 15 কোটি টাকা। যেদিন সে আমাদের বেতন 15 কোটি টাকা হবে সেদিন 20 কোটি টাকা 25 কোটি টাকা স্পোর্টসের বাজেট হওয়া উচিত ছিল। অর্থাৎ আমি যার জন্য কাজটা করছি সেটার জন্য বাজেটটা বাড়ছে কিনা আমরা একবারও দেখিনি। আমরা দেখেছি আমার স্যালারিটা বৃদ্ধি হয়েছে কিনা। আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। শুধুমাত্র আমরা আন্দোলন, আমরা নীতির কথা বললে হবে না, আমরা দেখতে হবে যার জন্য আমাদের কাজটা, যার জন্য আমরা করছি সেটা কতটুকু টিকে আছে। আপনারা সরকারের ইনফ্রাস্ট্রাকচার, রোড কানেক্টিভিটি, মানুষের উন্নয়ন, এত সমস্ত কিছু আপনারা করছেন, বদলাচ্ছে, আমাদের দেশ বদলাচ্ছে, আমাদের রাজ্য বদলাচ্ছে, অনেকখানি বদলেছে। শুধুমাত্র ওই ট্রেনের গতিতে নয়, একদম বন্দে ভারত ট্রেনের গতিতে দেশ বদলাচ্ছে। আজ আমাদের দেশ কোনো একটা সময়, আমার আগের বক্তা বলেছেন G20-র আমরা সভাপতিত্ব করছি। অনেকে বলছেন, ক্রিটিসাইজ করছেন G20-র সভাপতিত্ব মানে কি? G20 তো এটা অবভিয়াসলি এই দেশগুলোর মধ্যে ঘুরে ঘুরে সভাপতিত্ব আসবে, এটা নয়। আমরা দেশ আজকে আমাদের প্রাচীন ভারত, অর্থাৎ আমরা হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি আজ বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ এসেছে। আজ আমরা বলি আমাদের ভারত বৈভবশালী ভারত ছিল, এই বৈভবশালী ভারত আজ আবার পুনরায় আমরা গোটা পৃথিবীর মানচিত্রে তুলে ধরেছি। আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু বড় দেশ নয়, অনেক দেশে যখন যান সেখানে আমরা দেখেছি রাষ্ট্রনায়করা পায়ে ধরে প্রণাম করেন, আর সেই জায়গাতে ভারত পৌঁছেছে। আজ আমরা ত্রিপুরার ছেলেমেয়েরা একটা সময় যারা পড়াশোনার জন্য আমরা দেখেছি এখান থেকে 18 ঘন্টা 16 ঘন্টা বাসে করে গিয়ে গুয়াহাটিতে স্টেশনে বসে থাকতে হতো, সেখানে 4 ঘন্টা 5 ঘন্টা বসার পর ব্রহ্মপুত্র, নর্থ ইস্ট, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর যেতে। আজ কিন্তু সেটা করতে হয় না, আজ আমাদের আগরতলা স্টেশন থেকেই সমস্ত দেশে যাওয়া যায়। এটা পরিবর্তন হয়েছে, এটা গোটা ভারতবর্ষের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তন হয়েছে। আজ আমাদের ধর্মনগরে রেল এসেছিল 1964 সালে, এখানে অনেক রয়েছিল হয়তো উত্তর জেলার থেকে আসে। 1964 সালে ধর্মনগর রেল এসছে, আর প্রায় 25 বছর সময় লেগেছে কুমারঘাট রেল আসতে। কত কিলোমিটার? 30 কিলোমিটার রেল রাস্তা এসেছে, 25 বছর সময় লেগেছে। 1989 সালে রেল পৌঁছেছে কুমারঘাটে। আবার অনেক বছর অপেক্ষা, এনডিএ গভর্নমেন্ট হয়েছিল, অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট হয়েছে, রামবিলাস পাসওয়ান রেল মিনিস্টার হয়েছে, অর্থ বরাদ্দ হয়েছে, সেই রেল ধীরে ধীরে মিটার গেজ আগরতলা পৌঁছেছে। 2014 সালের পর 2014 থেকে 2019 400 কিলোমিটার ব্রডগেজ রেল, কোথায় থেকে? বদরপুর থেকে সাবরুম অব্দি 100 কিলোমিটার নতুন রাস্তা, পুরনো রাস্তাকে পুনরায় ব্রডগেজ করা, এই কমপ্লিট কাজটা 5 বছর হয়েছে। 18 খানা রেল আজ ত্রিপুরা থেকে ভারতবর্ষে যায়। এটা পরিবর্তন হয়েছে। শুধু রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি নয়, রোজ একটা, আমি উত্তর জেলা থেকে আসি, আগে উত্তর জেলার মানুষ আগরতলা আসার স্বপ্ন ছিল যে আগরতলা যাবো 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে, আসাটা অকল্পনীয়। বর্ষার সময় তো আর ভাবতেই পারবেন না, কোনো কারণে মাটি ভেঙে যদি রাস্তা বন্ধ হয়ে যায় আসতে পারবেন না। আজ দেখুন 2.5 ঘন্টায় আমরা কৈলাসহর থেকে আগরতলায় চলে আসি। এই রাস্তাটা এত স্মুথ, এত ভালো রাস্তা হয়েছে। এগুলো পরিবর্তন হয়েছে দ্রুত গতিতে। আপনারা তো সরকারি আধিকারিক, আপনারা কাজ করেন, আপনারা জানেন, আমার বলার দরকার নেই। আজ এত গতিতে রাজ্যের পরিবর্তন হচ্ছে, এত গতিতে আমরা উন্নয়নের দিকে যাচ্ছি। আমরা যারা এই রাষ্ট্রবাদী সংগঠনে কাজ করছি, আমাদেরও দায়িত্ব যে আমরা যে কাজগুলো সরকার দিচ্ছে সেগুলোকে সঠিক ইমপ্লিমেন্ট করা, এবং মানুষ যেন, আমি শুরুতে যেটা বলছিলাম, মানুষ যেন রিয়েলাইজ করে যে এই সরকারটা আমাদের পাশে রয়েছে। অন্য এই যে দীর্ঘ 25-30 বছর যেভাবে কাজটা একটা ধরনের হয়েছে, এটার পরিবর্তন চাই। অর্থাৎ কাজ করার ধরন পরিবর্তন চাই, ওই ফটোটার পরিবর্তন নয়। ফটোটা থাকবে। দেখুন, আমরা এর জন্য কথাগুলো বারবার ঘুরে আসে। আমরা এই গত 5 তারিখে, এই 5 জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস মানিয়েছি। আমরা ভারতের লোকও মানিয়েছি, গোটা পৃথিবীর লোক মানিয়েছে। আচ্ছা বলুন তো দেখি, 50 বছর আগে শুরু হয়েছিল এই বিশ্ব পরিবেশ দিবস।
50 বছর ধরেই তো অনুষ্ঠানটা হচ্ছে। আমরাও অনেক সময় সামিল হয়েছি। ছাত্র জীবনে আপনারা আগরতলা শহরে যে সমস্ত বনিজি স্কুলে পড়াশোনা করেছেন, আমার দিদিরা যারা তুলসীবতীতে পড়তেন, উমাকান্ততে যারা পড়তেন, বা অন্য স্কুলগুলোতে যারা পড়াশোনা করেছেন, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন অর্গানাইজেশন, আপনাদের পিডব্লিউডি দপ্তরের সামনে দেখবেন প্রত্যেক বছর তো আপনারা গাছ লাগিয়েছেন, 10টা 15টা 20টা বৃক্ষরোপণ করেছেন। আজ 50 বছরের মাথায় কটা গাছ আছে? সেখানে তো 10টা করে গাছ লাগালে 500 গাছ এক একটা অর্গানাইজেশনের সামনে থাকার কথা ছিল। 10টা গাছও যদি বছরে লাগিয়ে থাকেন, কিন্তু পুরো মাসটাই তো অনুষ্ঠান করেন। এই যে বর্ষার সিজন চলছে, এই জুন মাসটা পরিবেশ দিবসের নাম করে পুরো মাস অনুষ্ঠান হবে, কিন্তু বছরের লাস্টে আমরা একবারও গুনি না কটা গাছ বাঁচলো। 50 বছরের মাথায় আজও সেই আন্দোলন, আজও সেই বিশ্ব পরিবেশ দিবস মানাতে হবে। এটা 50 বছর নয়, আরো 500 বছর মানাতে হবে, তবু গাছ বাঁচবে না। কারণ গাছ বাঁচানোর যতক্ষণ পর্যন্ত সংকল্প থাকবে না, যতক্ষণ গাছ বাঁচানোর জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করা হবে না, ততদিন অনুষ্ঠান করে লাভ হবে না। এর জন্য যতই আমরা সভা করি, যতই সমিতি করি, যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে, মন থেকে দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য নিজেকে সমর্পিত না করবেন, ততক্ষণ পর্যন্ত ফ্ল্যাগ বা স্লোগান দিয়ে কোনো লাভ হবে না। ফ্ল্যাগ স্লোগান দেওয়ার জন্য মন তৈরি করতে হবে। আমরা যাদেরকে আদর্শ বলে আমরা আজ কথা বলছি, দন্তপত্র প্রভৃতি যে সংগঠন থেকে এসছেন, আমরা সেই সংগঠন নিয়ে যদি কথা বলি, আজ প্রায় 100 বছর ছুটে চলছে, 97 বছর পার করছে, 100 বছর কদিনের মধ্যে হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছরে কতজন স্বয়ংসংঘ চালক বদল হয়েছে বলুন তো দেখি? কোনোদিন শুনেছেন যে কে স্বয়ংসংঘ চালক ছিল, ওনাকে বদলানোর পর যে এসছে, কোথায় কোনো কন্ট্রোভার্সি? এক কলম, এক লাইন কেউ বলতে পারবেন কোনোদিন শুনেছেন যে এক পরিবর্তনের সময় রাজ্জু ভাইয়া ছিলেন, সুদর্শন জি এসেছেন, অনেক মানুষ, এখন মোহন ভাগবত এসেছেন, কোনোদিন কেউ শুনেছেন? পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন, কেউ বলতে পারবে না কবে কোন দিন বদলানো হয়েছে। এই যখন মোহন ভাগবতকে আমাদের সহসংঘ চালক সিদ্ধান্ত নেওয়া হলো করা হবে, এরকম একটা সভাতে বসে আছেন মোহন ভাগবতজি নিচে, আর মঞ্চে বসে আছেন সুদর্শনজি। সুদর্শনজি বক্তব্য রেখেছেন, নিচে নেমেছেন, নেমে গিয়ে তুনাকে উঠে এনে সেই চেয়ারে বসিয়েছেন, সুদর্শনজি চেয়ারে বসিয়ে মোহন ভাগবতজি সুদর্শনজি চেয়ারে বসে গেছেন গিয়ে। কেউ বলতে পারবে না কোথাও আলোচনা হয়েছে, কোথায় কোনো ধরনের কেউ প্রশ্নগুলো চিহ্ন লাগিয়েছে যে মোহন ভাগবত থেকে আরো 4টা লোক যোগ্য ছিল, তাদেরকে বসানো হবে। এটাই সংগঠন, এই সংগঠনের আদর্শ। সেটা বলার জন্য নয়, সেটা আমাদের মনে আমরা করে দেখাতে হবে যে হ্যাঁ, এই ধরনের সংগঠনের কাজ হয়। এর জন্য বলছি, আমরা যারা এই সংগঠনে সামিল হয়েছি, শুধুমাত্র বলার জন্য নয়, হৃদয় থেকে মানুষের কাজ করার জন্য। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, এই কাজের পরিবর্তনটা দেখুন। এরা 35 বছর থেকেছে এখানে, কিন্তু একটা চা বাগান পরিবারকে 100 টাকা জমি দিতে পারেনি, তাদেরকে একটা বিপিএল কার্ড দিতে পারেনি, তাদের জন্য একটা স্কুল করতে পারেনি, তাদের একটা ছেলে মেয়েকে একটা ভালো চাকরি দিতে পারেনি। কারণ তারা ওই বলার জন্য বলেছে, ওই মিথ্যার উপরে দাঁড়িয়ে, আমি বললাম না, ওই ভরা পেটে খিদের গল্প করেছে, তার জন্য পারেনি। কিন্তু এই সরকারটা করে দেখিয়েছে। এই 5 বছরের সরকার তাদেরকে জমির অ্যালটমেন্ট দিতে শুরু করেছে। আমরা বিগত সরকার, অর্থাৎ 2018 আগের, মানে 18 যে সরকারটা, আমরা 2022 সালে বা 21 সালে আমরা অনেক পরিবারকে জমির পাট্টা দিয়েছি। এই আমরা পরশুদিন আমরা বিশ্রাম মুন্ডার জন্মদিনে 120 পরিবারকে জমির পাট্টা দিয়েছি। একটা জমির পাট্টা 2 ঘন্টা জমি, আপনার সবাই ভাবেন 2 ঘন্টা জমির দাম কত? সেটা দামের কথা নয়, সেই দামের কথা নয়, তার স্বাভিমানের কথা, তার আত্মসম্মানের কথা। একটা মানুষ আত্মনির্ভর হওয়ার জন্য প্রথম শর্তটা হয় তার বাড়ি থাকা চাই। আর প্রথমত বাড়ি থাকার থেকেও বড় কথা, এই চা বাগানে যারা বসবাস করতেন, সেই সমস্ত পরিবারে যদি কেউ যদি তাদের আশপাশে থেকে থাকেন বা তাদের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকে, আপনারা সেটা বুঝতে পারবেন কত হৃদয় মানে ব্যথিত করবে, আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। এই ধরনের শোষণ হয়েছে তাদের উপরে। এই চা বাগানের শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে বলে বাগানে কাজ করবো না, সঙ্গে সঙ্গে তার এই বাড়িটা ত্যাগ করতে হবে। কারণ বাগানের শর্তই হচ্ছে আপনি বাগানে থাকতে গেলে বাগানে কাজ করতে হবে। অতএব তাদের ছেলেমেয়েরা কোনোদিন চাকরির কথা ভাবতেও পারেনি। তাদের বিভিন্ন ভবনে প্রত্যেক দিন কবি সাহিত্য অনেক সম্মেলন করি আমরা, প্রতিদিন আমরা দাঁড়াইনি, শুধু হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে। এরকম না, ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করলে ভালো জায়গায় পড়াশোনা করেছে, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 50,000 পরিবার বিল্ডিং করতে পারতো, মুম্বাই একটা ভালো গাড়ি করতে পারতো, কিন্তু সে চাকরি না করে মানুষের সঙ্গে তার ট্যালেন্টটা, তার কোয়ালিটিটা, তার করতে পারে, একজন কর্মচারী তার ভালো করে তার পরিবারটা চালাতে পারে। তার জন্য কিন্তু এই আগরবাতি হিন্দুরা ব্যবহার করে, মুসলমানরা ব্যবহার করে, তার 28,000 মেট্রিক টন আগরবাতি ভিয়েতনাম থেকে আসে। এটা কোনো রকেট সায়েন্স, এটা তৈরি করা যায় না। অথচ ত্রিপুরাতেই বাস আছে, ত্রিপুরাতে তৈরি শুরু হয়েছে, করছে, কিন্তু যে আমাদের